দর্শক, বর্তমান ইউনূস সরকার নানাভাবে নানা দিকে সমালোচিত হচ্ছে। নানাজন নানা রকমের প্রশ্ন করছেন। করিডোর নিয়ে প্রচুর সমালোচনা হচ্ছে, কিন্তু গতকালকেই আমরা একটা ভিডিও বানিয়েছিলাম। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের সর্বশেষ ভাষ্য অনুযায়ী আমরা নিশ্চিত মনে করছি এখন যে করিডোর দেয়াই সরকারের পক্ষে সম্ভব হবে না, যেহেতু প্রেস সচিব জানাচ্ছেন যে তারা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছেন যে সবার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবেন। সবার সঙ্গে কথা বলতে গেলে বেশিরভাগ রাজনৈতিক দলই করিডোরের বিপক্ষে, একমাত্র এনসিপি ছাড়া। সুতরাং করিডোর দেওয়াটা আর হচ্ছে না। এই সমালোচনা থেকে উতরে যেতে পারেন সরকার যদি তার আগের সিদ্ধান্ত থেকে তারা ফিরে আসেন। এছাড়া নানা রকমের সমালোচনা, মামলা, হামলা, মব, এরকম সমালোচনা তো আছেই। পাইকারি হারে মামলা দেয়া হচ্ছে, সরকার কিছু করছে না, সাংবাদিকদের নির্যাতনের ঘটনা ঘটছে, সাংবাদিকদের হয়রানির ঘটনা ঘটছে, সাংবাদিকদের চাকরিচ্যুতির ঘটনা ঘটছে, এরকম বহু ঘটনা হচ্ছে। অনেক কিছু হচ্ছে, কিন্তু কোনো প্রতিকার হচ্ছে না। বাংলাদেশের প্রথিতযশা বুদ্ধিজীবী, রাজনীতি সচেতন কলামিস্ট প্রফেসর আনু মোহাম্মদ ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন প্রশ্নের উত্তর দিতে হবে। ডক্টর ইউনূস সরকারের প্রতি তিনি প্রশ্ন রেখেছেন এবং বলেছেন প্রশ্নের উত্তর দিতে হবে। সেই প্রশ্নের উত্তর দিতে পারলেই ডক্টর ইউনূস সরকারের ওপরে মানুষের আস্থা ফিরে আসবে, তেমনটাই তার ভাষ্য। কী প্রশ্ন করলেন তিনি, কোন প্রশ্নের উত্তরটা আসলেই জরুরি বাংলাদেশের জনগণের জন্য, সেই আলোচনাটা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম ডক্টর ইউনূস সরকারের প্রতি একটি প্রশ্ন। এই প্রশ্ন হয়তো প্রফেসর আনু মোহাম্মদের একার না, এই প্রশ্ন হাজার লক্ষ কোটি জনতার প্রশ্ন। যে জনতার প্রশ্নটা তিনি লিখেছেন ফেসবুকে সুন্দর করে। কি লিখলেন তিনি সেটি জানলেই আমরা বুঝতে পারবো যে এটা হাজার কোটি জনতার মনের গহীনে লুকিয়ে থাকা কথা কিনা, অব্যক্ত কথা কিনা, যে কথাগুলো সবাই উচ্চারণ করতে পারেন না, হয়তোবা কখনো কখনো ভয় পান। তিনি প্রথমেই লিখেছেন প্রশ্নের উত্তর দিতে হবে। জুলাই হত্যাকাণ্ডের বিচার নিয়ে যে তালবাহানা চলছে তার প্রমাণ একের পর এক তামাশা করার মতো মামলা দেয়া, মিথ্যা হয়রানিমূলক পাইকারি মামলা দেয়া হচ্ছে বাছবিচারহীন শিক্ষক, লেখক, শিল্পী, সাংবাদিক, সংস্কৃতি কর্মীদের বিরুদ্ধে। আর থাকছে অজ্ঞাতনামা শত শত। এতে যার তার বিরুদ্ধে মামলা দেওয়ার সুযোগ রেখে দেয়া হচ্ছে। এগুলোতে লাভ হচ্ছে গ্রেপ্তার ও আটক বাণিজ্যে নিয়োজিত ক্ষমতার সাথে সম্পর্কিত লোকজনের, লাভ হচ্ছে আসল খুনি লুটেরাদের, এবং শেষমেশ আওয়ামী লীগেরও লাভ হচ্ছে। অন্যদিকে এর মাধ্যমে ত্রাস ছড়ানোর ফলে বহু শিক্ষা সংস্কৃতির তৎপরতা বন্ধ হয়ে গেছে। জুলাই হত্যার বিচার নিয়ে হেলাফেলা করার সর্বশেষ দৃষ্টান্ত হচ্ছে হত্যা ও হত্যা চেষ্টা মামলায় আরও শত শত অবিশ্বাস্য নামের পাশাপাশি রাজনৈতিক সংগঠক ও শিল্পী লাকি আক্তারের নাম লেখা। শেখ হাসিনা আমলে সেই সরকারের স্বৈরাচারী শাসন, দমন, পীড়ন, লুটপাট, প্রাণ প্রকৃতি বিনাশী প্রকল্প ইত্যাদির বিরুদ্ধে আমি বহু কর্মসূচিতে লাকি আক্তারকে পেয়েছি, অথচ তাকেই শেখ হাসিনার সাথে হত্যা মামলার আসামি করা হচ্ছে। তালিকায় আরও অনেকের নাম দেখেই এই প্রশ্ন আসবেই যে তাহলে কি ৭১-এর যুদ্ধাপরাধীর বিচার আন্দোলনে সক্রিয়তাকেই বড় অপরাধ বলে গণ্য করা হচ্ছে? তার মানে জুলাই হত্যাকাণ্ড নয়, বরং যুদ্ধাপরাধীর বিচার চাওয়াই বড় অপরাধ। প্রকৃত জুলাই হত্যাকারীদের রক্ষা, তাদের সাথে দর কষাকষিই কি আসল লক্ষ্য? তাহলে এই সরকার কাদের প্রতিনিধিত্ব করতে চায়? স্পষ্টভাবে আনু মোহাম্মদ লিখেছেন। লাকি আক্তারের কথা বলে তিনি অন্য আর সবার নাম উল্লেখ করেননি, কিন্তু এই তৎপরতা আমরা দেখছি। সাম্প্রতিক সময়ে দেখলাম সর্বশেষ মামলায় ১৭ জন অভিনয় শিল্পীর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
এই এরকম মামলা, আরেকটি মামলা দেখা যাচ্ছে 407 জন আসামি, যেখানে ইরেশ জাকের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সক্রিয় থাকার পরেও তার নাম অন্তর্ভুক্ত করা হচ্ছে। অনেকে আবার ইরেশ জাকেরের বিপক্ষে যারা আছেন তারা বলার চেষ্টা করছেন যে আওয়ামী লীগ সরকারের আমলে যত সরকারি প্রজেক্ট সেগুলো সবই এশিয়াটিক করেছে, সুতরাং শেষ বেলায় এসে যখন ইরেশ জাকের বুঝতে পেরেছেন যে সরকারের গদি উল্টে যাচ্ছে, ঠিক সেই সময় বৈষম্যবিরোধী আন্দোলনে যুক্ত হয়েছিলেন। সমালোচনা তো থাকবেই, কিন্তু এই যে দেদারসে পাইকারি হারে মামলা এবং সেই মামলায় যাকে তাকে আসামি করে দেওয়া এবং এই মামলার বাণিজ্য করতে দেয়া, এর থেকে জাতি আসলে মুক্তি পাচ্ছে না। এর থেকে মুক্তি যখন পাচ্ছে না তখন নানা ইস্যুতে কথা বলা হচ্ছে। এই ধরনের অপকর্ম থামানোর কোনো চেষ্টা নাই, অথচ মুখে শুধু বলা হচ্ছে আওয়ামী লীগের বিচার চাই, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চাই। এর পেছনে করিডোরের আলোচনাটা, যুদ্ধের প্রস্তুতি কেন নেওয়া হবে সেই আলোচনাটা যেন চাপা পড়ে যায়, সেই কৌশলের কথাও অনেকে বলছেন। আনু মোহাম্মদ যে প্রশ্নটা উত্থাপন করেছেন, যে প্রশ্নের উত্তর চেয়েছেন, সেই প্রশ্নের উত্তর সত্যি সত্যিই প্রয়োজন। কারণ একটা সুস্থ দেশ যদি আমি চাই, তাহলে দেশের আইন কানুন শৃঙ্খলা সব কিছুতেই সুস্থতা বিরাজ করতে হবে। প্রতিটা সেক্টরেই আমরা দেখছি অসুস্থতা বিরাজ করছে। এখানে মামলার নামে বাণিজ্য হচ্ছে, এখানে কোর্টে যা তা হচ্ছে, আইন মন্ত্রণালয়ে যা তা হচ্ছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যা তা হচ্ছে, পুলিশ অসহায়ের মতো এদিকে যাবে না ওদিকে যাবে, দিশেহারা হয়ে যাচ্ছে, তারা তাদের নিজের চাকরির গ্যারান্টি পাচ্ছে না। এরই মাঝে আমরা জানি প্রায় 72 জন পুলিশের সর্বোচ্চ পর্যায়ের অফিসারদের ওএসডি করা হয়েছে। সরকার নতুন আইন করবে যে 25 বছরের নিচে যাদের চাকরি, তাদেরও চাকরি খেয়ে ফেলা যাবে, সেরকম আইন করার সঙ্গে সঙ্গে এই 72 জনের চাকরি চলে যাবে। এরকম কর্মকাণ্ড হচ্ছে, কিন্তু আসল দিকে ফোকাস করা হচ্ছে না। সরকার যদি আসল দিকে ফোকাস করতে না চায়, সরকার যদি ফোকাস করে যে তাদের জনপ্রিয়তা মানুষের মাঝে তৈরি হয়েছে, মানুষ চায় তাদের আরও 5 বছর ক্ষমতায় রাখতে, এরকম প্রচার প্রপাগান্ডাই যদি সরকার বেশি মনোযোগী হয়, তাহলে সেটা একটা অলীক স্বপ্ন হয়েই থাকবে। কারণ সত্যিকারের মানুষের চাওয়া বুঝতে হলে আনু মোহাম্মদের মতো মানুষদের পর্যবেক্ষণগুলোকে গুরুত্ব দিতে হবে। কারণ জাতির কপালে বহু সরকার আসবে, বহু সরকার প্রধান আসবে, দিন যাবে, রাত আসবে, কিন্তু সমাজের বিবেক হিসেবে যারা পরিচিত বুদ্ধিজীবী শ্রেণী, সেই বুদ্ধিজীবী শ্রেণী যে সমাজের সব থেকে গুরুত্বপূর্ণ, তাদের মতামতগুলো আমার মনে হয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। বুদ্ধিজীবীরা যে জাতির বিবেক, জাতির মেরুদণ্ড, সেটা বুঝেছিল, কিন্তু পাকিস্তানি বাহিনী, পাকিস্তানি যে বর্বর বাহিনী, সেই বাহিনীরাও বুঝেছিল, রাজাকাররাও বুঝেছিল বলেই 25শে মার্চ কাল রাতে যেমন বুদ্ধিজীবীদের মেরেছিল, তেমনি একেবারে ঘটা করে, তালিকা করে মহান স্বাধীনতার অর্থাৎ বিজয়ের ঠিক একদিন আগে 14ই ডিসেম্বরে পরিকল্পিতভাবে বুদ্ধিজীবী নিধন কর্মসূচি শুরু করেছিল তারা। সেই স্মৃতিগুলো আমরা যদি মনে করি, পাকিস্তানি বর্বর বাহিনীও যদি বোঝে যে দেশে বুদ্ধিজীবী, শিক্ষিত, বিবেক যারা, তাদেরকে গুরুত্ব দিতে হবে, তারাই আগামীর এগিয়ে যাওয়ার মূল স্তম্ভ, এটা যদি আমরা বিবেকবান জাতি হিসেবে বর্তমানে এসে স্বাধীনতার 54 বছর পরে এসে ভুলে যাই, তাহলে এর চাইতে দুঃখের বিষয় আর কিছু হতে পারে না। আমরা বহু জায়গায় দেখছি মুক্তিযোদ্ধাদের লাঞ্ছিত হতে, মুক্তিযোদ্ধাদের মাইক কেড়ে নেওয়া হচ্ছে, পুলিশ তাদের মাইক কেড়ে নিয়ে যাচ্ছে, তাদেরকে গলা ধাক্কা দেওয়া হচ্ছে, মুক্তিযোদ্ধাদের জুতার মালা পরানো হচ্ছে। অপরাধ কি? অপরাধ হচ্ছে, অপরাধটা নাই বললাম, অপরাধ কি এটা আপনারা সবাই জানেন। সেই ঠুনকো অজুহাত একজন মুক্তিযোদ্ধা, একজন বীর সেনানী, সে আওয়ামী লীগের সাপোর্টার, এই অজুহাতে যদি কারো গলায় জুতার মালা আপনি দেন, কোনো মুক্তিযোদ্ধার, বীর মুক্তিযোদ্ধার গলায় যদি জুতার মালা দেন, কোনো বীর মুক্তিযোদ্ধাকে যদি আপনি অপমান করেন, স্মৃতিসৌধে কোনো মুক্তিযোদ্ধাকে যদি অপমানিত হতে হয়, তাহলে জাতির কপালে চরম দুঃখ অপেক্ষা করছে। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।